নাগরিক টিভির পক্ষ থেকে ধারাবাহিক সাক্ষাৎকার অনুষ্ঠান আমরা শুরু করেছি। এ পর্বেও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে সাক্ষাৎকার দিচ্ছেন জালালউদ্দিন আহমেদ। আপনি আপনার পরিচয় দিন। আমি জালালউদ্দিন আহমেদ, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের তো আপনার একটা কর্মসূচি পালন করছেন, তো এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন? কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবছি যে আমরা গত 25শে নভেম্বর 18ই আগস্ট সমাবেশ করেছি। 25শে নভেম্বর সমাবেশ করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। আমাদের সারা দেশব্যাপী সংগঠনের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছে, মানে একটা নিচু লেভেলেই চলে গেছে। সেখান থেকে আমরা আবার তাদেরকে উজ্জীবিত করে এখন আমরা দেখতেছি যে আমরা তো এককভাবে সম্ভব না, আমরা একটা জোটের মাধ্যমে সবাইকে নিয়ে তারপরে আমরা এটা শুরু করব। কারণ আমাদের দরকার অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থাটা তৈরি করা। এই আইন পাশ করাটাই আমাদের সর্বোচ্চ লক্ষ্য। আমরা কোনো রাজনৈতিক দল করি না। তো আপনারা তো একটি সিভিল রাইটস সংগঠন, অর্থাৎ নাগরিক অধিকার সংগঠন, যেটি সংবিধানের 7-1 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রের মালিক হিসেবে এই ধরনের সংগঠন এবং কর্ম পরিচালনা করার অধিকার রাষ্ট্র আপনাকে দিয়েছে। তো এখন মাঝে মাঝেই প্রশ্ন ওঠে যে আপনাদের তো কোনো নিবন্ধন নাই, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য? আমার সংবিধানের সাথে 1-1 অনুচ্ছেদে আমরা যেহেতু এদেশের মালিক, এটা সংবিধানে আমাদেরকে অধিকার দিয়েছে, জনকল্যাণে আমরা যে কোনো কাজ করতে পারবো। তো আপনারা একটি আইন প্রণয়ন করেছেন, সে আইন প্রণয়নের বিষয়টি ছিল দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন। সে আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, এই আইন প্রণয়নে আপনারা উদ্যোগী হয়েছেন। এই উদ্যোগ নিয়ে আপনারা কি করেছেন? সব এ পর্যন্ত কি কি কাজ করেছেন? এই পর্যন্ত আমরা এই 18ই আগস্ট আমরা শাহবাগ চত্বরে 1 লক্ষাধিক মানুষ নিয়ে সমাবেশ করেছি। তারপর আমি আরেকটু পিছনে যাচ্ছি এই জন্য যে আমরা যখন শুরু করেছি তখন আমাদের অহিংস গণ অভ্যুত্থান নেতৃবৃন্দ সবাই 10ই ডিসেম্বর 2024 চিন্তা করেছে সমাবেশ করবে। তো যখন ফ্যাসিস্ট হাসিনার 5ই আগস্ট তার উপরে গজব পড়ে, তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চিন্তা করলো যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রতি আন্তরিক, সেহেতু 18ই আগস্ট আমরা সমাবেশের ডাক দেয়। আমরা 18ই আগস্ট 1 লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে সমাবেশ করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আইনের খসড়া জমা দিই। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন জমা দেই, ওখান থেকে যে প্রেস সচিব ডক্টর ইউনূস স্যারের, উনি বলছে আপনারা আরও লোক, অনেক লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশ করে তারপর আমাদের প্রেশার করেন, আমরা আইনটা পাশ করে দিব। তারপর আমরা 25শে নভেম্বর আবার সমাবেশের ডাক দেয়। এই 25শে নভেম্বর সমাবেশ করতে যাওয়ার পরে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সংগঠকরা আসার পরে আমাদেরকে কিছু চুক্তি মহল সরকারকে ভুল বুঝিয়েছে, এমনভাবে রুলার চালিয়েছে যে কি বলবো। এই মার দেওয়ার পরে 3 জন আমাদের সংগঠক মারা গিয়েছেন, মানে আরো অনেকে অসুস্থ হয়েছেন, অনেকের বাড়িঘর লুট করে নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, টাকা লুট করে নিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমরা 25শে নভেম্বর আমাদের নেতাকর্মীদেরকে মামলা দিয়েছে। মামলা দেওয়ার পরে এই পর্যন্ত 22টা মামলা দিয়েছে। নেতাকর্মীরা জেল থেকে বেরিয়ে আসার পরে মানববন্ধন করেছে 5-6টা, সংবাদ সম্মেলন করেছে কয়েকটা, এবং লাস্ট আমরা 2025-এর 20শে আগস্ট 20শে জুলাই আমরা জাতীয় প্রতিনিধি সম্মেলন করেছি। এটা করেছি। তো আপনারা জাতীয় প্রতিনিধি সম্মেলন করে একটি কমিটিও করেছেন,
কেন্দ্রীয় কমিটি তৈরি হয়েছে এবং আপনাদের গঠনতন্ত্র আপনারা তৈরি করেছেন, সে বিষয়ে দেশবাসী জেনেছে এবং সরকারের বিভিন্ন সংস্থাও আপনাদের সম্পর্কে অবগত। তো এই যে মিথ্যা এবং হয়রানিমূলক আপনাদের বিরুদ্ধে 24টি মামলা দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি, তো এই মামলা বিষয়ে আপনারা কি করছেন? মামলার বিষয় নিয়ে আমরা দেখা যাচ্ছে যে মানববন্ধন তো আমরা করেছি, বারবার আমরা এই যে মামলার বিষয় তোলার জন্য আমরা এই আইন উপদেষ্টার কাছে জমা দিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জমা দিয়েছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা জমা দিয়েছি আমাদের যেন মামলা প্রত্যাহার করে নেয়। অর্থাৎ আপনারা স্মারকলিপি জমা দিয়েছেন আইনটা জমা প্রত্যাহার দিয়েছি, করার জি। জন্য। তো সরকারের প্রতি আপনাদের কোনো বক্তব্য আছে কি? সরকারের প্রতি বক্তব্য এটাই যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে রাজনীতি যারা করেছেন তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলেনি। কথা বলবে কিনা এটাও আমি জানি না, কারণ এটা এই বাংলাদেশটাকে এটা একটা বাণিজ্য কেন্দ্র করে ফেলেছে। এদের ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করবে, এদেশের জনগণের জন্য কিন্তু কেউ ভাবেনি। তাই ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনটা পাশ করে তারপরে নির্বাচনের কথা ভাববেন, কারণ নির্বাচন চলে গেলেই কিন্তু আবার সেই বাংলাদেশে লুট তরাজ অর্থ পাচার সবকিছু হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দেশটাকে ধ্বংস করে দিয়ে যাবেন না। যদি এই দুর্নীতি বিরোধী আইন পাশ না করে যদি নির্বাচন যান তাহলে কিন্তু দেশ সেই আবার আগের মতো ফেসিস্ট হাসিনার মতোই কিন্তু দেশ ধ্বংসের দিক চলে যাবে। তো এই যে মিথ্যা হয়রানি মামলার বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? হ্যাঁ, মিথ্যা মামলা। আমরা এই দেশের মালিক। আমরা সংবিধানের 7-1 অনুচ্ছেদে আমাদেরকে ঘোষণা দিছে, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এদেশের মালিক হচ্ছে জনগণ। আমরা মালিকরা যে একটা দুর্নীতি বিরোধী একটা আইন পাস করবে এটা তো আমরা চাইতেই পারি। এটার জন্য যে আমাদেরকে সারা বাংলাদেশ ব্যাপী মিথ্যা মামলা দিয়েছে সেটা প্রত্যাহার করা অবশ্যই জরুরি। না হলে কিন্তু ইতিহাসে কালো অধ্যায় লেখা থাকবে যে আমরা দুর্নীতি বিরোধী একটা আইন পাস করার জন্য সেটার জন্য আমাদেরকে কি করলো 22টা মামলা দিয়েছে। এটা মেনে নেওয়ার মতো না, এটা একটা অপরাধের মধ্যে পড়ে। ইতিহাস কিন্তু সাক্ষী, যারা অতীতে যারা অন্যায় অত্যাচার করছে এটার কিন্তু একসময় একটা বিচার হয়েছে। এই কলঙ্কের অধ্যায় যেন আপনারা না যান, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের মামলাগুলি প্রত্যাহার করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে নাগরিক টিভির পক্ষ থেকে, এবং আপনারা যারা এই ভিডিওটি দেখবেন প্রত্যেকেই লাইক শেয়ার করবেন। নাগরিক টিভি জনগণের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় কাজ করবে, এই প্রতিজ্ঞা এবং প্রত্যাশা নিয়েই যাত্রা শুরু করেছে। অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে, এটি নাগরিক টিভির নাগরিকেরা এবং দেশের মানুষেরা সেটাই প্রত্যাশা করে। সবার প্রতি শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।